কিছুদিন হলো আমি বড় ব্লগ ভিডিওগুলো তোমাদের দিতে পারছি না। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলছো যে দিদিভাই কেন ব্লগ ভিডিও দিচ্ছ না। অনেক কারণ আছে, পুরো ভিডিওটা দেখো তোমরা তাহলে বুঝতে পেরে যাবে। তো সকালবেলা খুব খিদে পেয়েছিল, তো ভাবলাম একটু ছাতু খাই। ছাতু ছিল ঘরেই, সেজন্য একটু ছাতু নিয়ে নিয়েছি আর চিনি লবণ দিয়ে একটু গুলে খেয়ে নেব। ছাতুটা খেলে না অনেকক্ষণ পেটটা ভরা থাকে। তোমরা তো জানোই আমি ভাড়া বাড়িতে থাকি, তো ভাড়া বাড়ির কিছু নিয়ম আছে। এই 11 মাস পর পর চুক্তি থাকে একটা, ওটাই আর কি ভাঙতে হয়। তো 11 মাস হয়ে গেছে যেহেতু আমার এখানে থাকা, তো এখন ঘরটা চেঞ্জ করতে হবে। সেই জন্য খুব চিন্তার মধ্যে আছি, জানি না আমি কি করব, একা একা এত কিছু কিভাবে আমি সামলাবো। ছোটবেলায় মায়ের মুখে এই কথাটা অনেকবার শুনেছি যে পায়ের তলার শত্রুও যদি হয় তাকেও যেন ভাড়া বাড়িতে গিয়ে না থাকতে হয়। কিন্তু দেখো আজকে আমাকেই ভাড়া বাড়িতে এসে থাকতে হয়েছে। হ্যাঁ, কোনো একটা কারণে আছি। নিজের বাড়ি থাকতেও যখন মানুষ ভাড়া বাড়িতে থাকে কোনো কারণ ছাড়া নিশ্চয়ই থাকে না, অবশ্যই বিরাট বড় একটা কারণ আছে আমাদের ক্ষেত্রে। তো দুদিন ধরে আমি এক জায়গায় যাওয়া আসা করছি, তো একটা খবর তোমাদের সেটা পরে জানাবো, আগে ঠিক করে নিই তারপর জানাবো। তো দেখো দুদিন ধরে আমি খুব ঘোরাফেরা করছি। আর এই যে আজকে একটু রান্না বসিয়েছি, আলু ভাজবো আর দেখি একটু ডাল করব। আর একটু মটরের ডালও ভিজিয়েছি, সেটাই বেটে একটু বড়া করব ভেবেছি। তো আলুটা এখন ভাজতে আমি বসিয়ে দিচ্ছি। ভাড়া বাড়িতে থাকার খুব কষ্ট গো। হ্যাঁ, এটা শুধু ভাড়া বাড়ির কথা বলা হচ্ছে না, যতদিন না তোমার নিজের একটা বাড়ি হবে ততদিন তোমাকে লোকের কথা শুনে স্থান পেতে হবে বা সেই জায়গাতে তোমাকে থাকতে হবে। আর যখন তোমার একটা নিজের বাড়ি হয়ে যাবে সেখানে কেউ কিছু বলার থাকবে না, কেউ বারণ করার থাকবে না, নিজের ইচ্ছে মতো যা খুশি তাই করতে পারবে। তখন তোমাকে আর কারো মনের মতো চলতে হবে না। কিন্তু যতদিনে নিজের বাড়িটা হবে ততদিনে নিজের ইচ্ছেগুলো শখগুলো হয়তো মরে যাবে, ঠিক এখনকার মতো আর থাকবে না। এই যে মা কাকিমাদের মুখে শুনেছি যে কারো মুখে তর্ক করবি না, যে যাই বলছে চোখ মুখ কান বন্ধ করে চুপচাপ শুনবি। দেখো সব কিছুরই একটা বয়স থাকে। এখন যেমন আমি আমার আমার করে মরছি, যখন আমি বুড়ি হয়ে যাব তখন কিন্তু আমার মধ্যে ঠিক এই ব্যবহারটা আর থাকবে না, বা আমার আমার বলে অধিকার আর তখন ফলাতে যাব না। তখন আমার মধ্যে বলার শক্তি বা ক্ষমতাটুকুটাও থাকবে না। তাই বলি সব কিছুরই একটা বয়স থাকে। আর আমার এখন তো সুখে থাকার দিন, কিন্তু দেখো ভাগ্যক্রমে আমার এখন মাথার মধ্যে পাহাড় সমান চিন্তা, মনের মধ্যে মন ভর্তি কষ্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তবে আজকে তোমাদের আমি একটা কথা বলতে চাই, আমি মানুষকে ঠিক যে পরিমাণে সাহায্য করেছি বা তাদের পাশে থেকেছি, তারা আমার পাশে এখন একদমই নেই। হ্যাঁ, মুখে তো অনেকেই বলে সাহায্য করব, বিপদে পড়লে ফোন করিস বা বিপদে পড়লে একটু জানাস, কিন্তু বিপদে পড়ার পর যখন তাদের জানাবে বা জানানোর চেষ্টা করবে দেখবে তারা সেটা শুনেও না শোনার ভান করে বা শোনার প্রয়োজন মনে করে না। প্রায় বছরখানেক হয়ে গেল আমার যে মিসক্যারেজটা হলো, সেই সময় আমার পাশে কেউ ছিল না, 5 টাকা দিয়ে সাহায্য করার মতোও কেউ ছিল না, এমনকি ওই সময় আমাকে দেখার মতো কেউ ছিল না। তবুও দেখো মানুষের দিন তো ঠিক চলে যায়, তবে সেই দিনগুলো মনে রাখা দরকার। আমার খারাপ দিনে বা খারাপ সময়ে কেউ যেমন তোমরা আমার পাশে ছিলে না, তেমন তোমাদেরও খারাপ দিন বা খারাপ সময় আসলে আমাকে পাশে থাকার আশা একদমই করো না। আসলে তারা খুব লোভী, মানুষকে তারা 1 টাকাও দিতে রাজি না, কিন্তু তাদের কাছ থেকে হাজার হাজার টাকা পেতে রাজি আছে। কথাটা শুধু টাকার ক্ষেত্রে না, সব কিছুর ক্ষেত্রেই বলা হয়েছে। এবার যে যেমনভাবে পারবে সে তেমনভাবে নিবে। কারণ আমার কথা আবার মানুষের খারাপ লাগে, খারাপ কখন লাগে বলো তো? তুমি যদি সেই কাজটা করে থাকো আর অপর মানুষটা যদি তোমার সেই দোষটা তুলে ধরে তখনই তোমার খারাপ লাগবে, তার আগে তো তোমার খারাপ লাগার কোনো কথা নেই। হ্যাঁ, তুমি নিশ্চয়ই ওই কাজটি করেছো, সেই জন্যই তোমার ওই কথাটা খারাপ লেগেছে। যাই হোক, এখন এই বাড়ি ভাড়াটা চেঞ্জ করা নিয়ে বিশাল চিন্তায় আছি। জানি না আমি একা একা কতটা কি করে উঠতে পারবো। তবে আমি তোমাদেরকে সব কিছুই জানাবো, একটু সময় লাগবে, কারণ একা হাতে যেহেতু আমাকে এখন সব কিছু বাজার হাট থেকে শুরু করে সব কিছু করতে হচ্ছে, তাই একটু সময় লাগবে, কিন্তু তোমাদের আমি সব কিছু জানাবো। এই যে তোমরা অনেকেই বলছো যে বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে যাও, জানো তো বাড়ি ফিরে যাওয়ার ওই ইচ্ছেটাই এখন আর নেই। প্রথম প্রথম এত বাড়ি যেতে ইচ্ছে করতো, এখানে মনই টিকতো না, কিন্তু এখন আর বাড়ি ফিরে যাওয়ার কোনো ইচ্ছেই নেই।
ভালো লাগে না, কেন জানি না, এখন মনে হয় একা থাকি, ভালো আছি। দেখবে অনেকে বলে না লবণ ভাত খাই তবুও যেন শান্তিতে থাকি, আমিও সেটা চাই। লবণ ভাত খেয়ে থাকবো তবুও যেন আমি একটু হলেও শান্তিতে থাকতে পারি। আর আমি এই জায়গাতে আছি, লবণ ভাত খাই যাই খাই না কেন, আমি এখানে শান্তিতে আছি। হ্যাঁ, লোকের বাড়িতে থাকতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, তুমি তো আর সব দিকে সুখ পাবে না। কিছু মানুষকে আমি 16 আনা উৎসর্গ করে দিয়েছি, কিন্তু তাদের থেকে যখন আমি 2 আনা আশা করি, আমি না সেটাও পাই না। তাই মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করা বা ভালোবাসা একদমই ঠিক না। আমি সব সম্পর্কেরই কথা বলছি। এই দুনিয়াটাতে না টাকা ছাড়া পরিবার নেই, টাকা ছাড়া পরিবেশ নেই, টাকা ছাড়া আত্মীয় স্বজন নেই, টাকা ছাড়া বন্ধু বান্ধব নেই, টাকা ছাড়া কোনো কিছুই নেই, টাকা ছাড়া জীবন ফাঁকা। হ্যাঁ, অনেকেই বলবে যে টাকা দিয়ে সব কিছু কেনা যায় না, কিন্তু একবার অভাবে পড়ে দেখো, তখন বুঝবে যে টাকা ছাড়া কোনো কিছুই সম্ভব না, টাকা দিয়েই সব কিছু কেনা যায়। যখন তোমার টাকা থাকবে না, তখন তোমার আত্মীয় স্বজনদের কাছে গিয়ে দেখো, 2 টাকা চাইলেও তোমার থেকে মুখ ফিরিয়ে নিবে। কিন্তু যখন তোমার ভালো দিন, টাকা তোমার কাছে প্রচুর আছে, তখন তুমি যদি 10 লাখ টাকাও চাও না, তোমাকে এক কথায় টাকা দিতে রাজি হয়ে যাবে। তাই তোমাদের বলি, জীবনে আর কিছু করো যে না করো, টাকাটা কামাও। টাকা থাকলে তোমার শ্বশুর বাড়িতে সম্মান থাকবে, টাকা থাকলে তোমার বাবার বাড়িতে সম্মান থাকবে, টাকা থাকলে তোমার আত্মীয় স্বজনদের কাছে সম্মান থাকবে, টাকা থাকলে সব কিছু হয়। আমি নিজে জানো তো ছোট থেকেই মানে কোন জিনিসটা করলে টাকা রোজগার করতে পারবো আমি সেটাই করার চেষ্টা করতাম। ছোটবেলায় মা পাতা সেলাই করতো, মায়ের সাথে সাথে পাতা সেলাই করতাম। তারপরে মা সায়া সেলাই শুরু করলো, মায়ের সাথে সাথে আমি সায়া সেলাই শুরু করলাম। তারপরে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর একটা কসমেটিক্সের দোকানে কাজে লেগেছিলাম, তবে সেখানে একটু পছন্দ হয়নি, মানে বলতে পারো লোকের কাজ করা আমার একদম পছন্দ না। সেটা ছোট থেকেই, হ্যাঁ নিজের কাজ করব, মনের মতো করে করব, নিজের কাজ সব থেকে বেশি আমার ভালো লাগে, লোকের কাজ করতে ভালো লাগে না। সেই জন্য আর কি ওই কসমেটিক্সের দোকানে কাজটা ছেড়ে দিয়েছি। বিয়ের পর আমার প্রায় 1-1.5 বছর আগে থেকে আমার শাশুড়ির সাথে আমার পরিচয়। তো তখন থেকে আমি মানে আমার শাশুড়ির বাড়িতে পুতুল বানাতে আসতো একজন, একটা লোক শেখাতে আসতো। তো সেখান থেকে আমি পুতুল বানানো শিখলাম। কত কত পুতুল আমি নিজে বানিয়েছি, তারপর দোকানে দোকানে বিক্রি করেছি, মানে দোকানে দোকানে অর্ডার নিয়ে আসতাম কে কটা নিবে, সেভাবে বিক্রি করেছি। তারপরে পুতুলগুলো নিয়ে আমি মেলাতে বসেছি, 3-4 রকমের মেলাতে বসেছি। একবার মেলাতে তো আমি 4 দিন ধরে মেলাটা করেছি, প্রায় তখন 3-4 হাজার টাকারও উপর হয়েছিল। তো তখন সব টাকাগুলো আমার শাশুড়ির কাছে দিতাম, কারণ সব মাল মানে পুতুলের সব যেসব মালগুলো হয় সব কিছু আমার শাশুড়ির, শুধু আমি বানাতাম। তো সেখান থেকে খুশি হয়ে আমার শাশুড়ি আমাকে কিছু দিত। এত পুতুল নিজে বানিয়েছি, এত পুতুল সেল করেছি, মানে তোমরা ভাবতেও পারবে না। তবে একটা পুতুল তো আর 12 মাস চলে না, তো 1 বছরের মতো ভালোই চলেছিল, আর ইনকামটাও ভালো হয়েছিল। তারপর তো বিয়ে হয়ে গেল, আর বিয়ে হওয়ার পর তো মোটামুটি 1 বছরের কাছাকাছি ভালোই ছিলাম, কোনো চিন্তা ছিল না রোজগার করার, আনন্দেই দিন কাটছিল। তারপর তো চলে আসলো মাথার মধ্যে একটা বোঝা, এখন চিন্তা, প্রচণ্ড পরিমাণে চিন্তা একটা। এখন শুধু মাথার মধ্যে একটাই চিন্তা যে কি করলে টাকা রোজগার হবে, কারণ যে সমস্যাটা চলছে জীবনে সেটার জন্য প্রচুর টাকার প্রয়োজন। আমি কারো দয়ার পাত্র হয়ে থাকতে চাই না। হ্যাঁ, আমার মধ্যে আত্মসম্মান বোধটা আছে বলেই আমি নিজে রোজগার করার সবসময় চেষ্টা করি। এমনকি আমার সোনা গয়না থেকে শুরু করে সব কিছু আজকে বিসর্জন দিয়েছে এই আত্মসম্মান বোধের জন্যই। তবুও আমি শেষ রক্ষাটা করতে পারিনি। হয়তো ভাগ্যে আমার এই খারাপ দিনগুলো কাটানোই লেখা আছে।